সালামু আলাইকুম মা। এই এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি, সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যাব। খাবার আমি বাড়িতে গিয়েই খাবো মা। একা কেন আসছিস রে বাবা? নুসরাত আর সাজিয়াকে কেন আনছিস না? এক্ষুনি নুসরাতের সাথে কথা হয়েছে। প্ল্যান তো দুজনের একসাথে আসারই ছিল মা, কিন্তু সাজিয়ার তো সামনে পরীক্ষা না, ওরা পরের সপ্তাহে আসছে। সবাই একসঙ্গে এলে খুব ভালো লাগে বাবা। তাহলে এখন আমি কি করব? এয়ারপোর্ট থেকে আবার ফেরত চলে যাই আমি? টিকিটটা ক্যান্সেল করে দিই? চুপ কর, চুপচাপ চলে আয়। হ্যাঁ, বড় টিকিট ক্যান্সেল করার লোক এসেছে। না স্যার, আপনি যে ব্যক্তির ব্যাপারে বলছেন এই রকম কেউই আমাদের অ্যাক্সিডেন্ট সেন্টারে ভর্তি হয়নি। আজ না, কাল না, পরশুও না। ম্যাডাম, আপনাকে আমি আবার ফটো ফরওয়ার্ড করছি। নাম হলো সোহেল বেগ, বয়স 34 বছর, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। আপনি প্লিজ আরেকবার চেক করে দেখুন। না স্যার, এরকম কোনো অ্যাক্সিডেন্ট কেস আমাদের হসপিটালে তো অ্যাডমিট হয়নি, না গতকাল 7ই সেপ্টেম্বর আর না আজ সকালে। না না, এই যে লোকটার ফটো আপনি আমাকে পাঠিয়েছেন এর কোনো রেলওয়ে অ্যাক্সিডেন্টের কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। আমি চেক করেছি। নাইডু স্যার বোধহয় মুখটা চেনা যাচ্ছে না। দেখুন, কাল আর আজকের মধ্যে মাত্র একটাই অ্যাক্সিডেন্ট কেস আছে, যেটা মহিলার আমরা স্পষ্ট বুঝতে পারছি। না স্যার, আমাদের কাছে কোনো অ্যাক্সিডেন্ট কেস আসেনি যেমন আপনি বলছেন। সোহেল বেগ? নো স্যার, এরকম কোনো অ্যাক্সিডেন্ট কেস নেই আমাদের কাছে। 24 ঘন্টা হয়ে গেছে। সোহেল বেগ না তো ফোন করেছে, না ওর ব্যাপারে কিছু জানা গেছে। এই সোহেল বেগ 5 সেপ্টেম্বর রাতে দুবাই থেকে হায়দ্রাবাদ ল্যান্ড করেছিল। একদম তাই স্যার। আর ওর বউ নুসরাত আজ সকালেই বেরিয়েছে। আমরা কাল কথা বলতে পারি ওর সাথে। কিন্তু মা, সোহেল তো তোমায় কিছু অন্তত বলেছে যে ও কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে। কিচ্ছু বলেনি নুসরাত। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই কবে আসবি। আসছি মা, বাবা আসছি। সন্ধ্যাবেলা একটু ফিরতে দেরি হবে। বেশি দেরি করিস না সোহেল, তোমার কাকাকে ডেকেছি সন্ধেবেলা খেতে। শুধুমাত্র তোর সাথেই দেখা করতে আসছে। 6টার মধ্যে ফিরে আসবো নিশ্চয়ই, টেনশন করো না। 6টার সময় যখন এলো না, ওকে বারবার ফোন করলাম, কিন্তু প্রত্যেকবারই সুইচ অফ এসছে। আমি আর সাজিয়া এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে হায়দ্রাবাদ পৌঁছে যাব। কিন্তু এটা কি যে হচ্ছে, কেন হচ্ছে, কিছু কিছু বুঝতে পারছি না। উদ্দেশ্য? এ আপনি কি বলছেন স্যার? নুসরত, আমি বলছি না, আমি জিজ্ঞেস করছি। আপনার স্বামী 1 সপ্তাহ আগে দুবাই থেকে এখানে আসে, কোনো বিশেষ কারণ নাকি অন্য কোনো কাজ? আসলে ও নিজের বাবা মার সঙ্গে সময় কাটাতে চাইছিল, ওর লিভ জমেছিল তাই পেয়ে গেছিল। সাজিয়ার এক্সাম ছিল তাই আমরা ওখানেই থেকে যাই। দুবাইয়ে আপনার স্বামী কি করেন? আগে পারফিউমের দোকান, সেলসে আছেন। সোহেল যখনই এখানে আসেন তখন কার কার সঙ্গে দেখা করে? ও এখানে জন্মেছে, এখানে বড় হয়েছে, না জানি কত লোকের সঙ্গে ওর জানাশোনা। আমাকে ও এটা বলেও যায়নি কার সঙ্গে দেখা করতে গেছে। এই হায়দ্রাবাদে কারোর সঙ্গে কোনো ঝগড়া, কোনো শত্রুতা? আমরা লাস্ট 10 বছর ধরে দুবাইয়ে থাকি, আমাদের বিয়েও ওখানেই হয়েছে। তাহলে এখানে আমাদের কারোর সাথে কি শত্রুতা থাকবে? যে নাম্বারটি আপনি ডায়াল করছেন সেটি এখন বন্ধ আছে। 4445687991 এই নাম্বার থেকে সোহেলের কাছে একটা ফোন এসেছিল 6 সেপ্টেম্বর রাতে। হ্যাঁ স্যার, এই নাম্বার থেকে সোহেলের ইন্ডিয়ার ফোনে ফোন এসেছিল। সোহেলের আউটগোয়িং এ শুধু একটা নাম্বার রয়েছে স্যার, যেটা ওর বউ নুসরাতকে করেছিল। স্যার, সোহেল বেগের ইন্ডিয়ার যে নাম্বারটা 5ই সেপ্টেম্বর সন্ধ্যাবেলা সুইচ অন হয়েছিল, আর ঠিক তার 2 দিন পরে 7ই সেপ্টেম্বর থেকে সুইচ অফ। আর এটা সুইচ অফ হয় ফতেগঞ্জে বিকেল 4টে। হ্যাঁ স্যার। না নুসরাত, আমি কিচ্ছু জানি না যে ফতেগঞ্জে সোহেলের কি কাজ ছিল। তোমাকে কিছু বলেছে? না তো, আমি ফাতাগঞ্জে সেরকম কাউকেই চিনি না তো। কিন্তু পুলিশ বলছে যে সোহেল 7 তারিখে বিকেল 4টে ফতেগঞ্জে ছিল। কিন্তু ও এখানে কেন ছিল, কার সাথে ছিল? পুলিশ বলছে 6 তারিখে সোহেলের কোনো ফোন এসেছিল। ওনাদের কাছে এই নাম্বারটা আছে কিন্তু আপাতত বন্ধ। নাম্বারটা এখনো সুইচ অফই বলছে। এই নাম্বারটা কোনো নাভেদ চেকের নামে রেজিস্টার করা। আপনি চেনেন কোনো নাভেদ চেককে? 1 মিনিট মা, সোহেল কোনো নাভেদ শেখ নামে কাউকে চেনে? নাভেদ তো সোহেলের ছোটবেলার বন্ধু, আমি ওর সঙ্গে দেখা করেছি, নূরগঞ্জে থাকে। ফোন রেকর্ডসেও নাভেদের অ্যাড্রেস
নুরগঞ্জি দেখাচ্ছে। কিন্তু সোহেল নাভেদের সঙ্গে প্রত্যেকবারই দেখা করে। কিন্তু ও যদি জানে সোহেল কোথায়, তাহলে আমাদের বলেনি কেন? নাভেদ চেক কি এখানেই থাকে? হ্যাঁ, আমার স্বামী ফ্যাক্টরিতে গেছেন। ওনার ফোন কেন বন্ধ দেখাচ্ছে? পরশু আমার ছেলেটা ফোনটা নিয়ে খেলছিল, ভেঙে গেছে। এখন নতুন কিনতে হবে, কিন্তু উনি সময়ই পাচ্ছেন না দোকানে যাওয়ার। আমরা নিজে গিয়ে দেখে নিচ্ছি যে কতটা বিজি উনি আর কি কাজ করে ও। আরে দাদা একটু তাড়াতাড়ি করো না, রামু ওটা একটু ভালো করে দেখ না। নাভেদ, নাভেদ, হ্যাঁ রফিক দা। পুলিশ এসেছে, তোর খোঁজ করছে। পুলিশ আমাকে? হ্যাঁ স্যার, 6 তারিখ সোহেলের সঙ্গে ফোনে কথা বলেছিলাম আর আমি। পরের দিন 7 তারিখে সোহেলের সঙ্গে তুই দেখাও করিস। হ্যাঁ স্যার, সেজন্য ছুটি নিয়েছিলাম আমি। ও আমার সাথে দেখা করতে আমার বাড়িতে এসেছিল। ছোটবেলার বন্ধু স্যার, খুব কাছের বন্ধু। 6 তারিখ তোর সোহেলের সঙ্গে কথা হয় আর 7 তারিখে তুই সঙ্গে দেখাও করিস। তারপর থেকেই তোর প্রিয় বন্ধু গায়েব হয়ে রয়েছে। আর এই কথাটা ভেবে তোর কিচ্ছু যায় আসে না? স্যার এই সময় আমি খুব কাজে ব্যস্ত, তার উপর আমার ফোনটা এখনই ভেঙে গেছে। সোহেলকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তোর ফোনটা তখনই ভাঙলো। গল্পটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বল, প্ল্যানটা সোহেল দুবাই থেকে আসার আগে হয়েছে নাকি পরে? আমি তো জানতামই না যে সোহেল এখানে হায়দ্রাবাদে আছে। ও তো আমি 6 তারিখে ওকে অনলাইন দেখলাম, তারপরেই ফোন করেছি। আর একটু দেরি করিনি আমি। অদ্ভুত কথা বলিস তো তুই ভাই। তুই এদিকে এসেছিস আর আমাকে একটা মেসেজও করিসনি। অনলাইনে তোকে আমি দেখলাম, সেই জন্যই তো আমি ফোন করলাম আগ বাড়িয়ে। আরে ভুল হয়ে গেছে অনলাইনে এসে ভাই। আমি আসলে ভেবেছিলাম কালকে তোদেরকে সবাইকে গিয়ে একটু সারপ্রাইজ দেবো। সব কেচে গন্ডুস হয়ে গেল দেখ। আরে যা, তোকে ফোন করেছিলাম তো আমি, তুই তো না ফোন করেই চলে যেতিস। ছাড়। আর বল, নুসরত বৌদি আর সাজিয়া কেমন আছে? ওরা সবাই পরের সপ্তাহে আসছে। তাহলে কাল দেখা কর। তুই বললে আমি ছুটি নিচ্ছি কাল। আরে দাদা, আরেকটু নিন না। হ্যাঁ দাও দাও। আচ্ছা সোহেল দা, হুম, আমরা সবাই মিলে না একটা প্রোগ্রাম করব। আপনি, নুসরাত, সাজিয়া আর আমরা 3 জন। নুসরাত তো আসছে কদিনের মধ্যেই। তোমরাই নিজেদের মধ্যে কথা বলে ঠিক করো, হয়েই যাক। আর বল ভাই, কেমন চলছে তোর দুবাইতে পারফিউমের দোকান? ব্যাস আল্লাহরই দুয়া বলতে পারিস। এবার তুই বল। ব্যাস ওই চলে যাচ্ছে কোনোভাবে। চল নাভেদ, এবার একটু বেরোতে হবে। রোববার দিন দেখা হচ্ছে। তুই কিছুদিন আছিস তো এখানে? হ্যাঁ হ্যাঁ, পুরো 1 মাস আছি ভাই। সোহেলের ফোনে মেসেজ এসেছিল? হ্যাঁ স্যার, এবার SMS না চ্যাট মেসেজ সেটা আমি জানি না। তারপরেই ও বেরিয়ে গেল? হ্যাঁ স্যার, ফোনটা নিয়ে আর চলে গেল। আমি ওকে বাইরে ছাড়তেও গেছিলাম। চল ভাই, দেখা হচ্ছে। খুদা হাফিজ। খুদা হাফিজ। ওর ফোনটা ফতেহগঞ্জে বন্ধ হয়েছিল। ওদিকে কার সঙ্গে দেখা করতে গেছিল সোহেল? স্যার সেটা তো আমি জানি না, কিন্তু আমার মনে হয় ওর সঙ্গে নিশ্চয়ই কেউ ছিল। তুই দেখেছিলিস কার সাথে গেছে? হ্যাঁ স্যার, দেখেছিলাম আমি। তাহলে এতক্ষণ বললি না কেন? স্যার এখনই তো কথাটা এলো সামনে। কার সঙ্গে গেছিল? ওর নামটা তো জানি না, কিন্তু একজন মহিলা ছিল, স্কুটার এনেছিল। বসেছো? চলো। এবার তুই ঢপ দিচ্ছিস নাভেদ। আল্লাহর দোহাই খাচ্ছি স্যার। তোরা দুজনকে খোদা হাফেজ বললি, তারপর ওর রাস্তায় গেল, তুই তোর রাস্তায় গেলি। তারপর এমন কি বাজ পড়লো যে তুই তোর বন্ধুর পিছনে ছুটলি গোয়েন্দাগিরি করতে? কিরকম গোয়েন্দাগিরি স্যার? যেই আমি বাড়িতে ঢুকতে গেলাম তখনই আমি হঠাৎ করে আমার নিজের বাইকটার দিকে তাকালাম। ওর ওপর কারোর কিছু একটা জামা পড়েছিল। আমি ওটা নিতে গেলাম তো আমার নজর ওই রাস্তার দিকে পড়লো। নে, কেমন দেখতে মেয়েটাকে বল? বোরখা পড়েছিল স্যার। আমাদের সঙ্গে ইয়ার্কি করার একদম চেষ্টা করিস না, মেরে ফেলবো কিন্তু তোকে, বুঝলি? না স্যার, আমি সত্যি বলছি। আবে নাভেদ, তুই সোহেলকে তো ছোটবেলার বন্ধু বলিস তাই না? ওর বউ বাচ্চাকে দুবাইয়ে রেখে এখানে আসে তোর সঙ্গে দেখা করতে। এখানে কোনো মহিলার সঙ্গে ডাবল গেম খেলছে, আর তুই বলছিস তুই কিছু জানিস না যে ওই মেয়েটাকে? স্যার ছোটবেলার বন্ধুত্ব অন্যরকম ছিল, এখন পার্সোনাল লাইফ আলাদা স্যার। গল্প দিস না বেশি, নালে এখানে এখনই টুকরো করে রেখে দেবো। বল। স্যার আমি সেটা জানি না। 7 তারিখ সোহেল আমার বাড়িতে আসে, তারপর থেকে সোহেলের সাথে আমার কোনো কথাবার্তা হয়নি, ফোন চ্যাট কিচ্ছু না। কিন্তু এইটুকু তো কনফার্ম, ওর মোবাইল তো সুইচ অফ করে দিয়েছিলি না তুই? চল এবার বল, ওর বডিটা কোথায় লুকিয়ে রেখেছিস তুই? এমন বলবেন না স্যার, সোহেল আমার বন্ধু, ওকে কেন মারতে যাব আমি? নাভেদ তো ছোটবেলা থেকে ভালো বন্ধু সোহেলের, ও কেন সোহেলের সঙ্গে ঝগড়া করবে? স্যার সোহেল তো আমায় সবই বলে। যদি নাভেদের সাথে কোনো প্রবলেম হতো তো আমায় নিশ্চয়ই বলতো। আর আমি তো আপনাকে বললামই স্যার, আমাদের লাইফ তো দুবাইয়ে। সারা বছরে গোনাগুনতি 2-4 সপ্তাহের জন্যই তো হায়দ্রাবাদে আসে। এই বোরখা পরা মহিলা কে হতে পারে? কোনো আইডিয়াই নেই স্যার।
আমি তো ভাবতেই পারছি না যে সোহেল কোনো বোরখা পরা মহিলার সাথে স্কুটারে একসাথে যাবে। তাহলে নাভেদ মিথ্যে বলছে? ও কেন মিথ্যে কথা বলবে? তাহলে কে মিথ্যে বলছে? কিছু তো আছে যেটা মিথ্যে। স্যার আমি মিথ্যে কথা বলছি না, সোহেল ওই মহিলার সাথে সেদিন স্কুটারে করে গেছিল। আমার স্বামী মিথ্যে কেন বলবে? সোহেলদার সাথে ওর ভালো সম্পর্ক ছিল, ও সোহেলের সাথে খারাপ কেন করবে? আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে ছেড়ে দিন। দেখো নাগমা, সোহেলকে এখন আমরা পাইনি, আর আমরা এটাই খুঁজছি যে ও মিথ্যে বলছে না সত্যি বলছে। মিথ্যে কেন বলতে যাবে? হ্যাঁ, সৎ পথে চলে ও রোজগার করে নিজের, যেমন যেমন দেখেছে ও সেটা বলে দিয়েছে, তো আপনারা ওকেই ভেতরে ঢুকিয়ে দিলেন। আর ও যা বলছে আপনারা মিথ্যে ভাবছেন। আরে ও করতোটা কি তাহলে? ওকে ওদের ছবি তুলে রাখতো যখন বোরখা পরা মেয়েটার সাথে ও পালাচ্ছিল। পালাচ্ছিল? মিথ্যে বলছেন আবেদ। সোহেল হঠাৎ কি করে এরকম একজন বোরখা পরা মেয়ের সাথে চলে গেল আর বাড়িও ফিরল না? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না সোহেলের বাবা। নাভেদ কোন শত্রুতা থেকে এইসব করবে? সোহেল দুবাইতে চাকরি পেল, উন্নতি করলো, তার জন্য হয়তো হিংসেতে এইসব করেছে। নাম্বার হলো 444321234। এই নাম্বারের মেসেজেস এবং চ্যাট মেসেজেস আমার এই দুটোই চাই। 6 সেপ্টেম্বর থেকে আজ 11 সেপ্টেম্বর অবধি। স্যার নাভেদের কল রেকর্ডে নুসরাতকে ফিচার করা যাচ্ছে না, তাহলে এদের দুজনের প্ল্যানিং আমরা ফোন লেভেলে রুল আউট করতেই পারি। আর নুসরত বলছে ও নাভেদের সঙ্গে দু একবারই দেখা করে। স্যার নুসরাতের দুবাইয়ের কল রেকর্ডস চাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে এখন, কিন্তু এইটুকু তো কনফার্ম যে দুবাই থেকে হায়দ্রাবাদের মধ্যে কোনো না কোনো প্ল্যানিং নিশ্চয়ই করা হয়েছে। দেখো, প্ল্যানিং তো হয়েছে, কিন্তু এই প্ল্যানিংটা কে করেছে সেটা এখন আমরা জানি না। এই প্ল্যানিংটা নুসরতের করা, সোহেলকে গায়েব করার, নাকি সোহেল নিজে প্ল্যান করেছে আর গায়েব হয়ে গেছে, নাকি এটা তৃতীয় কারোর প্ল্যানিং, সেটা আমাদের বার করতে হবে। স্যার নাভেদ বলছিল সোহেলের কোনো মেসেজ এসছে, যার পরে ওর সঙ্গে সঙ্গে নাভেদের বাড়ি থেকে বেরোলো। ডিটেলস চেয়েছি আমি, একটু সময় লাগবে সমস্ত মেসেজ আর চ্যাটের ডিটেল আসতে। হোসেন, অলরেডি 4 দিন হয়ে গেছে ও গায়েব হয়েছে। ডিটেল আসার পরে এই নাভেদের স্টেটমেন্টটা ভেরিফাই করো। তখন নাভেদ তো একা নয়, নিশ্চয়ই কেউ সোহেলকে ওই বোরখা পরা মহিলার সঙ্গে স্কুটারে করে যেতে দেখেছে। দেখো ভালো করে, দেখেছো একে? মনে তো হচ্ছে দেখেছিলাম। কোনো বোরখা পরা মেয়ের সাথে স্কুটারে? আমার ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। হ্যাঁ স্যার, সব রেকর্ডিং রাখি আমি। 7 সেপ্টেম্বর রেকর্ডিং বার করো, দুপুর 1:30টা থেকে রাত অবধি। নাভেদ মিথ্যে বলেনি। এই মহিলাটি কে? মা, আমি কি করে জানবো এটা কে? দেখুন, বোরখা পরা এই মহিলা যে কেউ হতে পারে। এখন আপনি আমাদের এটা বলুন যে আপনার স্বামী দুবাই থেকে ঠিক 1 সপ্তাহ আগে এখানে এসেছে, আর তারপরে এই মহিলার সঙ্গে স্কুটারে করে যাচ্ছে। তাহলে এটা ক্লিয়ার, উনি নিশ্চয়ই মেয়েটিকে চেনেন। তাহলে এটা কি করে সম্ভব যে আপনারা দুজন এই মেয়েটিকে চেনেন না? মমতাজ বেগম আপনার ছেলে, আর নুসরত আপনার স্বামী এই মহিলার সঙ্গে নিজের ইচ্ছেতে স্কুটারে করে যাচ্ছে। কিন্তু এই মহিলার ব্যাপারে তো আমি এই প্রথম জানছি। কিন্তু বোধহয় এটা প্রথমবার নয় যখন আপনার স্বামী অন্য কারোর সঙ্গে এইভাবে গেছে। আর নিজের ইচ্ছে গেছে, কোনো জবরদস্তি নেই। ফুটেজ তাই বলছে। হ্যাঁ, গেছে কোনো কাজে কারোর সঙ্গে দেখা করতে, কিন্তু আর তো ফিরে আসেনি, তাই না? ওর তো ফোনও বন্ধ। আরে আপনি ওই মহিলার খোঁজ করুন আর ওকে জিজ্ঞাসা করুন যে কোথায় আমার ছেলেকে লুকিয়ে রেখেছে। এটাও তো হতে পারে যে সোহেল নিজেই কোথাও লুকিয়ে গেছে আপনাদের থেকে, ওর হয়তো ফেরার কোনো ইচ্ছেই নেই। সোহেল আমার স্বামী, আর আমি ওকে আপনার থেকে আর বাকিদের থেকে বেশি জানি। কিন্তু আপনি এই মহিলাকে চেনেন না তো, না? যাকে আপনার স্বামী বেশ ভালোভাবেই চেনে। কি হলো এটা? হায়দ্রাবাদ এলে আর আমাকে জানালে না? আরে মাত্র 21 দিনই তো হয়েছে এসেছি। তো কবে দেখা করবে? তুমি বলো। আজকেই দেখা করি। কোথায় এখন তুমি? নূরগঞ্জে আছি, আমার বন্ধু নাভেদের বাড়িতে। আচ্ছা, ওখান থেকেই পিক আপ করে নি। কটার সময়? 1:30টার সময়। ওকে, ডান। আর তারপর 1:40 ওই মহিলার মেসেজ আসে। চলে এসেছি, বেরিয়ে এসো। স্যার এই নাম্বারটা যার সঙ্গে সোহেলের চ্যাট হয়েছিল, এই নাম্বারটা এখনো সুইচ অফ। ডিটেলস চেয়ে পাঠিয়েছি আমি। যদিও স্যার চ্যাট হিস্ট্রি থেকে মনে হচ্ছে এদের অ্যাফেয়ার বেশ পুরনো, আর যখন যখন সোহেল হায়দ্রাবাদ এসছে নির্ঘাতের সঙ্গে দেখা করেছে। হোসেন দেখা করতে এসছে, কিন্তু দেখা করার পর এই সোহেল বাড়ি তো ফিরে আসবে।
ও তো ফেরেইনি। স্যার সিসিটিভি ফুটেজে স্কুটারের নাম্বার পরিষ্কার দেখা যাচ্ছে। ডিটেলস চেয়েছি আমি আরটিও থেকে, শুধু এইটুকু জানতে হবে এটা কার নামে রয়েছে। ও সংসারী মানুষ, দুবাইতে সেটেলড, এইভাবে সমস্ত কিছু ছেড়ে কেন পালাবে? স্যার সোহেলের যদি এই বোরখা পরা মহিলার সঙ্গে কোনো অ্যাফেয়ার থাকে তাহলে ডেফিনেটলি অ্যাফেয়ারে কোনো ঝামেলা তো নিশ্চয়ই হয়েছে। দেখো হুসেন, ঝামেলা তো আজকাল যে কোনো বিয়েতেই হচ্ছে, অ্যাফেয়ারে তো হতেই পারে। কিছু না কিছু চক্কর নিশ্চয়ই আছে, নয় প্রেম নয় টাকা, নাহলে দুটোরই। স্কুটার ফ্যাজান মির্জার নামে রেজিস্টার করা রয়েছে। আরে ফাইজান তো আমার বোন আমার বোন তবসুমের ছেলে। 12/40 মমিননগর। হ্যাঁ এটাই তো ওর ঠিকানা। এইসব কি হচ্ছে স্যার? এটা আপনি আমাদের বলুন যে কি হচ্ছে, কেননা ওই মহিলা যেই হোক, সে আপনার বোনপো ফ্যাজানের স্কুটারে এসেছিল। এখন আপনি বলবেন যে আপনি জানেন না মহিলাটিকে? স্যার আমি যদি জানতাম তাহলে কেন বলবো না? মমতাজ বেগম আপনার ছেলে নিখোঁজ, আর এই মহিলার সঙ্গে আপনার ছেলের গোপন প্রণয়। আপনার ছেলে ওই মহিলার সঙ্গে স্কুটারে বসে কোথাও একটা যায়। আমার সঙ্গে আমার বোন তবসুমের সম্পর্ক ঠিক নেই স্যার। কেন ঠিক নেই? আমার বাবা কিছু সম্পত্তি রেখে গেছিল, ওই সম্পত্তি নিয়েই আমাদের দুজনের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল। এটা কবেকার কথা? অনেক বছর হয়ে গেছে। এতগুলো বছরের মধ্যে আমাদের মধ্যে কোনো কথাই হতো না, কোনো বিয়ে বা অনুষ্ঠান ছাড়া। তবে কি আপনার ছেলে সোহেলের নিখোঁজ হওয়ার পিছনে আপনার বোন তাবাসসুমের হাত আছে? আমি কিচ্ছু জানি না, কিন্তু এত বছর পরে বলুন। ফ্যাজান মির্জা কি আপনার ছেলে? হ্যাঁ তো, ডাকুন ওকে। বাইরে কাজে গেছে। কি হয়েছে ইন্সপেক্টর? 7ই সেপ্টেম্বর দুপুরবেলা আপনার বোনজি সোহেলের সঙ্গে এই মহিলাকে আপনার ছেলে স্কুটারে বসিয়ে নিয়ে গেছে, আর তখন থেকে সোহেল গায়েব। কিন্তু এই স্কুটারটা তো আমার ছেলের। গত 2 বছর ধরে তো রফত চালাচ্ছিল। রফত? রফতটা আবার কে? আমার বড় ছেলে আমিরের বউ ছিল। এখন ওরা আলাদা হয়ে গেছে, ওদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তো আপনার এবং আপনার ছোট বোন মুমতাজের মধ্যেও কিছু নেই, সম্পত্তি নিয়ে ঝামেলা। মুমতাজ তো আমার পাওনা জমির ঝগড়া নিয়ে আপনাকে অনেক কথা বলেছে, কিন্তু গত 2 বছর ধরে যে ঝগড়াটা তাজা তাজা চলছে সে ব্যাপারে তো কিছু বলেনি। তাজা তাজা কি চলছে? এই নোংরামো। মুমতাজের বিবাহিত ছেলে সোহেল আর বেহায়া রাফাতের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। মুমতাজ তো সবই জানে, কিন্তু ও চুপ করে আছে। আপনার সোহেল চাই তো? তাহলে প্রথমে রাফাতকে খুঁজে বার করুন। আপনারা সবাই আমার সময় নষ্ট করছেন। আমি প্রথম থেকে যখন বলে আসছি যে আপনার ছেলের সঙ্গে এই মহিলার প্রণয় রয়েছে, মেসেজে তার প্রমাণ রয়েছে, তবু আপনি শুধু জমির কথাই বলে যাচ্ছেন, যেটা নিয়ে আপনাদের 2 বোনের মধ্যে ঝগড়া। কিন্তু আপনার ছেলের সঙ্গে আপনার বোনের বৌমার সঙ্গে যে অ্যাফেয়ার, সে কথাটা একবারও বলেননি। আর আপনি নুসরাত, আপনার স্বামীর অ্যাফেয়ার এত সহজে ভুলে গেলেন? রাফাত আর সোহেলের মধ্যে যা কিছু হয়েছিল সে তো অনেকদিন আগেই মিটে গেছিল। সত্যি মিটে গেছিল নাকি শুধু আপনাদের ভাবনায়? এখন রাফাতই আমাদের বলতে পারবে। আমরা তো দেখলাম আপনার মেয়ে রাফাতের বাড়িতে তালা লাগানো। আমিও ওকে নিয়ে খুব চিন্তিত। হঠাৎ করেই চলে গেল। তার মানে? 7 তারিখ এসেছিল, বাচ্চাদের আমার কাছে রেখেই চলে গেল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, কি কাজ, কিছু বললো না। মা, ওরা এখানে কিছু দিনের জন্য থাক, আমার কিছু কাজ আছে, আমি সেরেই ওদের নিয়ে যাব। কি কাজ? আর কোথায় যাচ্ছিস? কবে ফিরবি? মা বললাম তো জরুরি কাজ, তাড়াতাড়ি চলে আসবো। ঈশান, আমজাদ একদম ঝগড়া করবে না, দিদাকে একদম জ্বালাবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। মা আসছি। স্যার, কল রেকর্ড চলে এসছে। সোহেল যার সঙ্গে চ্যাটিং করছিল সে নাম্বারটা রাফাতের নামেই রয়েছে। এবার তো এটা কনফার্ম স্যার যে ওই মহিলাটি রাফাতি স্যার। রাফাতের ফোন সুইচ অফ, বাড়িতে তালা, আরও নিখোঁজ। কেউই জানে না ও কোথায় গেছে, এমনকি ওর মা জিনা তো জানে না। আর এখন এই পর্দানসীন মহিলার পর্দা সরে গেছে। ভালো হয় যদি আপনারা এবার আপনাদের নাটকটা বন্ধ করেন। পা ধরে ক্ষমা চেয়েছিল সোহেল, সাজিয়ার নামে শপথ করেছিল। 1.5 বছর আগে সব শেষ হয়ে গেছিল ওর আর ওই হতচ্ছাড়ির মধ্যে। বিরিয়ানি হাঁড়ি থেকে নামানোর পরেও অনেকক্ষণ অবধি হাঁড়িটা গরমই থাকে। এটা কখনোই হতে পারে না।
হয়তো সোহেল ওই বদমাসটাকে নিয়ে কোথাও চলে গেছে। আপনি তো এই কথাটা এতটা জোরের সঙ্গে বলছেন যেন আপনার ছেলে সোহেল এই অ্যাফেয়ারটা শুরু করার আগে আপনার পারমিশন নিয়েছিল। আরো 2 দিন থেকে যাও না। শোনা আমার, এমনিতেই দেখো না কত কষ্ট করে ছুটি ম্যানেজ করেছি, একদিনও লেট করা যাবে না। আর তার উপর আবার সাজিয়ার স্কুল খুলে যাচ্ছে, বেকার নুসরাতের সন্দেহ হবে, আর এখানে তোমার আমিরেরও। সোহেল, আল্লাহর ইচ্ছেতে যদি আমাদের ভালোবাসার কথা সবাই জানতে পারে তাহলে তুমি সবার সামনে আমায় স্বীকার করবে? আরে কেন এসব বাজে কথা ভেবে এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট কেন করো বলো তো? হ্যাঁ, আমি তো বলছি এরকমটা কখনো হবে না, বুঝেছো তুমি? বুঝেছি, মজা করছিলাম। চলো আমি আবার বেরোই, প্যাকিংও করার আছে না। হুম হুম হুম। আরে ওকে মারছিস কেন? আমির দা, কি হয়েছে? বল সালি, সবকিছু বল। কি হচ্ছে, কার সাথে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, সব বল। আরে মা নামটা শুনলে না পায়ের তলায় মাটি সরে যাবে। খুঁজে খুঁজে সোহেলকে খুঁজে বের করেছে ও। তুই আমারই বুকের ওপর বসে আমারই দাড়ি উপড়াবি। আরে তাই তো ভাবি, যখনই দেখি খালি ফোন নিয়ে বসে আছে, ফোন নিয়ে। আজ অনেকদিন পরে ফোনটা চেক করেছি, ব্যাস সব সামনে চলে এসেছে। পিরিত যেন উথলে উঠছেন। হ্যাঁ খালি এতই যদি ভালোবাসা তাহলে কোলে গিয়ে বসলি না কেন? দেখতাম তোকে কতটা আগলে রাখে। চুপ কেন আছিস রাফাত? বলছিস না কেন? আমির দা, আমার মনে হয় সোজা গিয়ে মাসির সাথে কথা বলি। আরে আমারই যদি পয়সা ফুটো হয় তো ওকে কি বলবো রে? আমি কোথাও যাব না, কিন্তু ও এখান থেকে যাবে, এখনই এখনই যাবে। আর হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলতো, ওই আমজাদ আর জিশান ওরই তো? আমির, তুমি এসব কি বলছো? 6 মাস হয়েছে সব। ওই শুয়োর সোহেলের নাম আমার সামনে কখনো নিবি না। আর দ্বিতীয় কথা, তোর সাফাই আমি শুনতে চাই না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, আর সাথে করে ছেলেদেরও নিয়ে যাস। আর মাথা নিচু করে বাইরে বেরোবি, টেনে হিচড়ে বের করব, আর পেটাতে পেটাতে নিয়ে যাব সকলের সামনে দিয়ে। চল বেরো এখান থেকে, বেরো বেরো এখান থেকে। কিন্তু একবার তো আমি মুমতাজের সাথে বোঝাপড়া করবই করব। নুসরাত, তোর প্রতি দয়া হচ্ছে। তুই এই রকম লোকের বউ যে নিজের ভাইয়ের বউকে খারাপ চোখে দেখে। এখন তোর কাছে যখন ও আসবে, এটুকু মনে রাখিস, এটো। কবে থেকে চলছে এসব? আমাদের বিয়ের আগে থেকে? আসলে মা আর মাসির একদম বনিবনা ছিল না, একে অপরের বাড়িতে যাতায়াতও ছিল না। ইউসুফ মামার ছেলে আব্বাসের বিয়েতে আমি প্রথমবার দেখি রাফাতকে, তখন থেকে। শেষ 6 মাসে 3 বার 4 দিনের জন্য হায়দ্রাবাদ গেছিলে, এই জন্যই না? বললাম তো ভুল হয়ে গেছে, এখন এ নিয়ে কেন টানা হাঁচড়া করছো? যদি আমি এরম করতাম তো তুমি টানা হেচড়া করতে না আমার চামড়া টেনে ছিঁড়ে ফেলতে, বলো তো? নুসরাত প্লিজ দেখো, সামলাতে পারিনি নিজেকে, ভুল করে ফেলেছি আমি, একবার ক্ষমা করে দাও আমায়। ভুল করেছি আমি, কোনো খুন তো করিনি। বিশ্বাসের খুনকে খুন বলে না সোহেল। চুপ করো, হাত জোর করছি, চুপ করো। ভবিষ্যতের এরকম হবে না আমার। এমনিতেই লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আজকের পরে রাফাতের সাথে আমি কথা পর্যন্ত বলবো না। সাজিয়ার নামে শপথ। সাজিয়ার নামে শপথ করেছিল, মন থেকে ক্ষমা চেয়েছিল। ওর চোখে দেখে মনে হচ্ছিল ওর সত্যি খারাপ লেগেছে। ও সব সম্পর্ক ওর সাথে সব ভেঙে দিয়েছিল যা ছিল। কিন্তু পরিস্থিতি তো সে কথা বলছে না। ওনার মা তো এটাও বললেন যে রাফাত নাকি 4 তারিখে নিজের 2 ছেলেকে তার মায়ের কাছে রেখে এসছে। তার মানে রাফাত এবং আপনার স্বামীর মধ্যে আগে থেকেই হয়তো কিছু ঠিক ছিল। কোথায় আছে আপনাদের ওই চিঠিটা যেখানে সব SMS আছে? আপনাদের কি মনে হচ্ছে যে ওদের দুজনের মধ্যে সবকিছু আগের থেকে ঠিকঠাক ছিল? ইন্সপেক্টর স্যার, আমার খুব ভয় করছে যে রাফাত আমার ছেলের সঙ্গে কোনো রকম খারাপ কিছু করে ফেলেনি তো। আমার ছেলেকে খুঁজে বার করুন, আমি হাত জোড় করে বলছি। আর আপনি আশা করছেন যে আমি এখন জানবো যে রাফাত কোথায়? ও নালায় পড়ে মরেছে না রাস্তায় পড়ে মরেছে, তাতে আমার এখন কিছু যায় আসে না। আমরা রাফাতকে নয় সোহেল বেগকে খুঁজছি যে মিসিং। তার মানে আমি এখন সোহেল বেগেরও খোঁজ রাখবো? আমার কি আর কোনো কাজ টাজ নেই নাকি?
দেখুন স্যার, ওদের দুজনের মৃতদেহ যদি আপনি খুঁজে পান না, তো আমাকে সুসংবাদটা দিতে ভুলবেন না, কেমন? কারণ আমার সোহেলের সাথে কোনো সম্পর্ক নেই, না আরাফাতের সাথে। কিন্তু তোমার নিজের ভাইয়ের সঙ্গে তো বোঝাপড়া রয়েছে, তাই না? 7 তারিখ থেকে জবে থেকে এরা গায়েব হয়েছে, ফ্যাজানও কিন্তু গায়েব, আর ওর ফোনটা সুইচ অফ। ওর কি হয়েছে ওসব আমি জানি না। আমি এখানে এখন মাস্কাটে ডিউটিতে আছি, বেশি কথা বলতে পারবো না। গত 1.5 বছর সোহেল নুসরাতের থেকে ডিভোর্স নেওয়ার কোনো চেষ্টাই তো করেনি, তাহলে হঠাৎ পালালো কেন? এ তো কলেজে পড়া ছেলে নয়। এই নাবেদকে আরেকবার জিজ্ঞেস করা হোক স্যার, এই ষড়যন্ত্রে ওর কোথাও না কোথাও হাত নিশ্চয়ই আছে। হতে পারে কারোর পরামর্শে এটাও করেছে। যদিও স্যার নাবেদ এবং নুসরাতের মধ্যে এমন কোনো কানেকশন তো এস্টাবলিশ হয়নি। হোসেন, আমরা একজনকে কিন্তু মিস করে যাচ্ছি, ফৈজান মির্জা। ও তো আউট অফ রাডার। হতে পারে এটা সবার মিলিত চক্রান্ত। সোহেলের বাবা মা সোহেলের মিসিং কমপ্লেন দায়ের করে। হতে পারে সোহেল আর রাফাত দুজনকেই গায়েব করা হয়েছে। যেতে পারবো না মানে? যতক্ষণ এই কেসটা শেষ হচ্ছে আপনারা কোথাও যেতে পারবেন না। আপনি হায়দ্রাবাদের বাইরে যেতে পারবেন না। আপনি আমাকে সন্দেহ করছেন? আপনি ভাবছেন আমি দুবাইয়ে বসে সোহেল আর রাফাতের নামে সুপারি মিস দিয়েছি? নুসরাত, আমরা কোনো ভাবনাকেই ততক্ষণ পরিণাম দিতে পারি না যতক্ষণ না আমাদের হাতে কোনো প্রমাণ রয়েছে। এটা বুঝলেন আপনি? দয়া করে এসব বেকার প্রমাণ খুঁজে সময় নষ্ট করবেন না। আপনারা আমার স্বামীকে খুঁজুন। মা নুসরাত, তুমি কি জানতে যে সোহেল আর রাফাতের মধ্যে কোনো কিছু বন্ধ হয়নি, সব আগের মতোই চলছে? হ্যাঁ। তো তুমি বারণ করোনি কেন? আপনি বারণ করেছেন? আপনিও তো জানতেন যে আপনার ছেলে আপনার বোনপোর বউয়ের সাথে এইসব নোংরামি করছে। সোহেলকে ক্ষমা করা আমার সব থেকে বড় ভুল ছিল। তখনই সব মিটিয়ে নেওয়া উচিত ছিল। কুকুরের ল্যাজ কখনো সোজা হয়েছে আজ অব্দি? মারিয়াম, ও দুবাইতে আসেনি তো তোর কাছে? মা, আমি দুবাইতে আছি, সেকেন্দ্রাবাদে নয়, যে ফ্যাজাল একটা অটো ধরবে আর এখানে চলে আসবে। আর যদি এখানে আসতো তাহলে তোমাকে বলে আসতো না? আর যদি আসতো তো কেন আসতো? আসল ব্যাপারটা কি? 7 তারিখে কাজ আছে বলে বাড়ি থেকে বেরোলো, এখনো ফিরে আসেনি। আর ফোনটাও বন্ধ বলছে তোর দাদার। আর এখানে পুলিশ আমাকে এ ব্যাপারে খুব বিরক্ত করছে। এগুলো কি হচ্ছে মা? আর পুলিশ টুলিশ কেন? মমতাজের সোহেল নিখোঁজ হয়ে গেছে, আর রাফতও। পুলিশ বলছে হয়তো তোর দাদাই ওদের কিছু করেছে। ফ্যাজাল কেন কিছু করবে? আর আমির দাদা আর রাফাত বৌদি তো 1.5 বছর আলাদা হয়ে গেছে, তাই না মা? হ্যাঁ, কিন্তু 1.5 বছর আগে রাফাত ফাইজালের স্কুটারটা নিয়েছিল, তারপর ফেরতই দেয়নি। পুলিশ বলছে ওই স্কুটারে সোহেল আর রাফাতকে দেখা গেছে সিসিটিভিতে, তার জন্যই এত গন্ডগোল হচ্ছে। আরে আমির দা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক? সব ঠিকঠাক, আসো না ভেতরে এসো। এই নাও বৌদি। মারিয়াম, কি ভাই আমির, সালাম আলাইকুম। আমি এটা জানতাম না যে মারিয়াম তোমাদেরও ডেকেছে। সবকিছু জানার পরেও তুই ওদের ডেকেছিস? আরে ও তোর বোন নাকি শত্রু? দাদা, সোহেল দাদাও তো আমার দাদা, তাই না? দাদা? আমারও দাদা। কিন্তু ও কি করেছে? আমার স্ত্রীকে নিচে টেনে নামিয়েছে, আমার সংসার ছাড়খাড় করে দিয়েছে। ছোট মুখে বড় কথা, কিন্তু তালি এক হাতে তো বাজে না, না? রাফাত বৌদিরও অতটাই দোষ ছিল। আর এখন তো তোরা আলাদা হয়ে গেছিস, আর কতদিন এইসব পুরনো কথা মনে রেখে নিজেদের কষ্ট দিবি? মারিয়াম, আমি এটা এখনো বিশ্বাস করতে পারছি না যে তুই এটা করেছিস। দাদা, এটা জরুরি নয় যে তোর আফসোসই সবার আফসোস হবে। তোর শত্রুরা সবার শত্রু। খুব সহজ না কথাগুলো বলা? খোদা না করুক তোর সাথে মুস্তাক যদি এমনটা করতো, তাহলে তুই বুঝতিস, তাহলে তুই আমার কষ্টটা বুঝতে পারতিস। স্যার, না তো আমি সোহেল আর রাফাতের ব্যাপারে জানতাম, আর না এটাও জানতাম যে আমির আর ফয়জাল রেগে আছে। আপনারা বেকার বেকার আমাকে এর মধ্যে টেনে আনছেন। আমি জানি তুমি শুধু একটা উপলক্ষ, মাস্টার মাইন্ড অন্য কারোর। তাই জন্য বলো, তোমার আর নুসরাতের ডিলটা কি ছিল? সোহেল আর রাফাতের লাশটাই বা কি করলে? স্যার ব্যাস, সত্যি সত্যি বলছি। আর আপনাকে আমি অনেকবার বলেছি যে সোহেল শুধু আমার ভালো বন্ধু, আর ও ভালো বন্ধুর মতো শুধু আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছে। এছাড়া ওর আগে পিছে আমার ওর কিচ্ছু জানা নেই। যা আমি জানতাম সব আপনাকে বলে দিয়েছি। আর রইল পরে নুসরাত বৌদির কথা, তো নুসরাত বৌদির সাথে কখনো আমি এইভাবে কোনো কথা বলিনি, না ফোনে না সামনে। স্যার, মনে হচ্ছে বিরিয়ানিটা হয়েই গেছে।
সামান্য গন্ধ একটু বেশি ছড়াচ্ছে। ফাইজান মির্জাকে পেলে? না স্যার, সে তো পাইনি, কিন্তু ওকে খোঁজার চক্করে অন্য কিছু হাতে পেয়েছি তাগড়া। কি? স্যার দেখুন, আমরা ইমিগ্রেশন সমস্ত ট্রাভেল এজেন্সিকে চেক করেছিলাম স্যার, যে কোথাও ফ্যাজান 7 তারিখে বেরিয়ে ওর ভাইয়ের কাছে সোজা মাস্কাট বা নিজের বোন মারিয়ামের কাছে দুবাই চলে যায়নি তো, কিন্তু হাতে এইটা পেলাম। আমির মির্জা যে 6 সেপ্টেম্বর মাস্কাট থেকে হায়দ্রাবাদ আসে আর 8 সেপ্টেম্বরে আবার চলেও গেল। এত শর্ট ভিজিট? আর সিক্রেটও স্যার, ওর নিজের মাও হয়তো জানে না যে ওনার ছেলে শহরে এলো আবার চলেও গেল। এটা কি করে হতে পারে? আমি 6 সেপ্টেম্বর এলো আর 8 তারিখে চলে গেল, বাড়িতে না এসে, ফোন টোন না করেই। তবে ফ্যাজানও কিন্তু গায়েব। আপনি জানেন কোথায় ও? জানি না স্যার, ফ্যাজান, সোহেল আর রাফাত এদের 3 জনের সেলফোন লোকেশন 7 সেপ্টেম্বর ফতেগঞ্জেই দেখাচ্ছে। আর ইমিগ্রেশন পেপার অনুযায়ী ফৈজান মির্জা দুবাই বা মাস্কাট পালাইনি। আগে হ্যাঁ স্যার, কোনো এয়ার ইন্ডিয়া বা এমবেসি লিস্টে শো করেনি, কিন্তু রেড অ্যালার্ট অলরেডি ইস্যু করা আছে। যদি পালানোর চেষ্টা করে তাহলে তক্ষুনি ধরা পড়ে যাবে। দেখো, এটা তো বেশ পরিষ্কার যে সোহেল আর রাফাতের মধ্যে ভালোবাসাটা থেকেই গিয়েছিল। এখন প্রশ্ন এটাই, সেই গোপন ভালোবাসাটা আবার কি করে জ্বলে উঠল, কেন জ্বলে উঠল? তবে কি সোহেল আর রাফাতকে তাদের ভালোবাসার শাস্তি দেওয়া হয়েছে? স্যার, একটা প্রশ্ন নাড়া দিচ্ছে। রাফাত তার 2 ছেলেকে তার মায়ের কাছে রেখে এলো কেন? ও কি আগে থেকে কিছু বুঝতে পেরে গেছিল যে কিছু হতে চলেছে? ফৈজান মির্জা, ওকে ধরতে হবে। এখন ওই একমাত্র আমাদের বলতে পারে যে এর আসল রহস্যটা কি। সালাম স্যার। বল ওসমান। স্যার সঠিক করে তো বলতে পারবো না, তবে 8 তারিখ থেকে 104 নম্বর রুমে 2 জন থাকছে। রেজিস্টারে নাম আহমেদ আর রুবি রয়েছে। বলুন। ম্যাডাম, বলছিলাম দরজাটা একটু খুলুন। কিন্তু কেন? আরে আপনি দরজা খুলবেন তবেই তো আমরা কথা বলবো। না, প্রথমে কারণ বলুন। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে। কি করছেন আপনারা? ছাড়ুন আমাকে, ভুল করছেন। ছাড়ুন না, না, ছাড়ুন, ছেড়ে দিন আমায়। প্রত্যেকবারের মতো সোহেল তাড়াহুড়ো করে এলো, নিজের কাজ হলে চলেও গেল। সবকিছু ওই দিন দুপুরেই হয়েছে। তারপরে না ফোন এসেছিল না কিছু। আমি জানবো কি করে ও কোথায়? চলে গেছে হয়তো দুবাই, নিজের বউয়ের আঁচলের তলায় থাকতে। ওর স্ত্রী নুসরাত এখানেই আছে, আর ওদের মেয়ে সাজিয়া, সেও এখানে। কিন্তু আমাদের রেকর্ড অনুযায়ী সোহেল দুবাই ফেরেনি, এখানেই কোথাও আছে, বোধহয় 2 গজ জমির নিচে। কিন্তু সোহেলকে মেরে আমার কি লাভ হবে? সেটা তো আপনি আমাদের বলবেন, তাই না? কি লাভ হয়েছে তুমি বলো। চুপ করে বসে কেন? এই লক আপ কিন্তু চুপ করে বসে থাকা পছন্দ করে না। শেষবার বলছি, বলে দাও। আমাদের কাছে রেকর্ড আছে যে 5 তারিখ তোর আর তোর আমির ভাইয়ের মধ্যে অনেক লম্বা চড়া কথোপকথন হয়েছিল, আর 6 তারিখ ও এখানেও এসেছিল হায়দ্রাবাদে, আর 8 তারিখে ও ফিরেও গেছিল। আমিরের সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নেই। যা কিছু জিজ্ঞেস করার ওকে গিয়ে করুন, আমি এবার যাব। আপনি ততক্ষণ যেতে পারবেন না যতক্ষণ না এক একটা ডিটেল আপনি পুরো ডিটেল আমাদেরকে দিচ্ছেন। কিভাবে ফাঁসিয়েছেন, প্ল্যান কবে হয়েছিল, এই প্ল্যানে আর কে কে যুক্ত আছে, সোহেলকে কে মেরেছে, আর ওর লাশটাই বা কোথায়। আমি দাদাকে বলেছিলাম এর কোনো দরকার নেই, কিন্তু দাদা শুনছিলই না। দাদা কেন? আপত্তি কিসের? তোমার বৌদির সাথে ডিভোর্স হয়ে গেছে 1.5 বছর হয়ে গেল, সবাই নিজেরটা ভাবে। কেন তুমি অতীতের ঘটনা মনে রেখে ভবিষ্যৎটাকে নষ্ট করছো? ফ্যাজান, আমার অতীতের দিনগুলো বা ভবিষ্যতের দিনগুলো নিয়ে একদম চিন্তা নেই, কিন্তু এই দুবাইতে আমাদের সালা সোহেল বেগ আমাদের একমাত্র বোন মারিয়ামের গাও নোংরা হাত লাগিয়েছে। দাদা, তুই কি আমার পিছনে তাহলে গোয়েন্দা লাগিয়েছিস? এতটাও বোকা আমি নই, বুঝলি? কিন্তু চোখের সামনে যদি কিছু দেখি চোখ বুঝে তো থাকতে পারবো না রে। প্রার্থনা করছি তোর কাছে, আমার ব্যাপারে নাক গলাস না। আরে এসব কি কথা বলছিস তুই দাদার সাথে? ওই লোকটার কোনো আত্মসম্মান নেই, ও সোহেল বেগ, বুঝলি? আরে ও তোর মাস্তুতো দাদা, বিবাহিত, ওর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছিস। আরে একবার ভাব, মুস্তাক যদি জানতে পারে তোকে বাড়ি থেকে বের করে দেবে রে, তাড়িয়ে দেবে। আর ওই সোহেল তো মজা করে হাত ধুয়ে ফেলবে, কোনো অন্য মেয়েকে ধরবে, তখন কি করবি তুই? যা ইচ্ছে করব, কিন্তু তোর কাছে আমি কখনো আসবো না। তুই আমার ব্যাপারে নাক গলাস না প্লিজ। তুই নিজের জীবন সামলা, আর আমি আমার জায়গায় একদম ঠিক আছি। আর কোনো ছোট বাচ্চা না আমি। মারিয়াম তো এখন আমার সাথে ভালো করে কথাও বলে না। সোহেলকে সতর্ক করে কোনো লাভ নেই রে, গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। শিকড়টাই তো সবচেয়ে জরুরি জিনিস।
যদি একটা শিকড় তুলে দাও তাহলে আমরাও তো বিপদে পড়বো। আরে হতভাগে ভিতর ডিম, সোজাসুজি এটা বলছিস না কেন? বোনের আত্মসম্মানের কোনো দাম নেই? আরে না দাদা, সেরম নয়। যা হবে সেটা দেখা যাবে, আর প্রয়োজন পড়লে সাহায্যও চাওয়া যাবে। আমার থেকে চাইবে না? তাহলে আমার থেকে চাইবে, আর তারপর না হয় পরে দেখা যাবে। আমরা তো দেখেই আসছি না, তোর সামনে তোর বৌদি বেইমানি করেছে। কি করেছিস তুই? হ্যাঁ, এবার তোর বিবাহিত বোনের জীবনটা একইভাবে ছাড়খাড় করতে চাইছে ও। সোজাসুজি বল, তুই আমার সাথে আছিস না নেই? এমনিতেও রাফাত কিন্তু আছে আমার সাথে। আমার সেদিন হ্যাঁ বলা উচিত হয়নি। সোহেল আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আপনাদের কি বলবো আমি। আমি বাড়ি থেকে বার করে দেবার পর আমি মায়ের কাছে থাকি, কিন্তু সোহেল একটা টাকা দিয়েও সাহায্য করেনি। আমার নিজের মায়ের ওপর বোঝা হয়ে আছে, আমি কি বলতে পারি। তার উপর সোহেল 2-4 মাসে একবার করে আসতো, মজা লুটতো আর চলে যেত। সাহেব, যেন মনে হয় আমি এর জন্যই তৈরি হয়েছি। তাহলে আমিরই সাহায্য করেছিল, আর সোহেলকে মারার প্ল্যানটা ওরই? হ্যাঁ, এরকমটাই হয়েছিল। রাফাত, আমাদের মধ্যে যা হয়েছে আমি ভুলতে রাজি আছি। আমি রোজ শোয়ার সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শুই, আর তোমার কাছেও। মাফ করে দিয়েছি, তোমাকে মাফ করে দিয়েছি। শুধু আমার একটা কথা শোনো, সোহেল এখনো তোমার সাথে দেখা করতে আসে না? দেখো, তুমি লজ্জা পেও না, আমি জানি। আমি তোমার সাহায্য চাই। সাহায্য? কিসের সাহায্য? সোহেলকে সাফাই করতে হবে। আমি সোহেলকে প্রাণে মারার কথা ভাবছি। দেখো, তুমি বেশি ভেবো না, কাজটা এমন ভাবে হবে যে কেউ জানতেই পারবে না যে আমরা ওকে রাস্তা থেকে হাঁটিয়ে দিয়েছি। আর তারপর রাফাত, তোমার রাস্তা ক্লিয়ার। তুমি সরাসরি ফিরে আসবে এখানে মাসকাটে 2 ছেলের সাথে। এত ভালোবাসবো, স্বর্গ বানিয়ে দেবো ঘরটাকে। ব্যাস, শুধু এই শয়তানটাকে হাঁটাও। আমি খোঁজ নিয়েছি, ওই শয়তানটা এখন হায়দ্রাবাদে আছে। কিন্তু আমি যেটা তুমি ভাবছো। একদম ভুল না। আরে ওই শয়তানটা মারিয়ামের জীবন নিয়ে খেলছে। কি? তুমি সত্যি বলছো? আমি মিথ্যে বলবো কেন? আরে তোমার মতো মারিয়ামও ওর জাদুটোনায় বশ হয়েছে। লাইফটা শেষ হয়ে যাবে ওর। তার আগে ওকে সরিয়ে দাও, সকলের জীবন সেটেল হয়ে যাবে। দাদা, আমি এখনো বলছি ছেড়ে দাও, এই সোহেলের বাড়ির লোকজন গন্ডগোল করবে। হ্যাঁ আমির, আমিও তোমায় কথা দিচ্ছি, আমি আর ওর মুখ দেখবো না। আমরা দুবাই আর মাস্কাট ছেড়ে অনেক দূরে সেটেল হয়ে যাব। দাদা, এখনো বলছি ওকে ছেড়ে দাও, এসব করলে আমরা বহুত কেস খাবো। দাদা, দাদা, কোনো অসুবিধে হবে না। এই লাশটাকে আমরা রাতেই পাচার করে দেব, কোনো ক্ষতি হবে না আমাদের। কিন্তু জীবন এবার বদলে যাবে। আমির, তুমি সত্যি আমাকে তোমার সাথে নিয়ে যাবে তো? এখনই না, 2-4 দিন পরে। তোমাকে আর 2 বাচ্চাকে। এবার জীবন সেট হয়ে গেছে আমাদের, ততদিন তুমি ফ্যাজানের সাথে থাকো। আমির কথা রাখেনি স্যার, আমাকে নিতেই আসেনি। আমির আপনাকে ঠকিয়েছিল সেটা অন্য কথা, কিন্তু আপনার মনে হয় না যে সবচাইতে বড় ধোঁকা আপনি নিজেকে নিজে দিয়েছেন, আইন নিজের হাতে তুলে নিয়ে? আপনাদের দুজনের এটা তো বোঝা উচিত ছিল যে আপনারা আগুন নিয়ে খেলছেন। কাউকে খুন করার পর নিজেদেরকে আইনের হাত থেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন। আমির, ফয়জান আর রাফাত সবকিছু বলে দিয়েছে, আর আমরা সোহেলের বডিটাও পেয়ে গেছি। হয়তো রাফাতের প্রয়োজন মিটে গেছিল, ক্লান্ত হয়ে গেছিল সোহেলের থেকে।
এই জন্য ফেজানের থেকে সাহায্য নিয়ে মেরে ফেলে ওকে। আমার কোনো সম্পর্ক নেই এই ব্যাপারে। তুই ভাবছিস যে তুই মাস্কাটে আরামেতে বসে থাকবি আর আমরা এদিক ওদিক ঘুরে বেড়াবো, তোর কাছে পৌঁছতেই পারবো না। আমি কিছু করিনি স্যার। এই মিথ্যে কেসে আমাকে একদমই ফাঁসাবেন না। একটা জবরদস্ত ফাইল বানাচ্ছি। ফাইলটা ইন্ডিয়ান এম্বাসিতে যাবে, ওখানকার পুলিশের কাছেও যাবে, আর তারপর ফাইলটা ফিরে আসবে আমাদের কাছে। আর ফাইলের সঙ্গে আসবি তুই, আর তারপর আমাদের লকআপে তোকে আমরা এত পেটাবো যে তোর চিৎকার মাস্কাটেও শোনা যাবে। মা, আমি কাল দুবাইয়ে ফিরে যাচ্ছি। এখন এখন ওখানে গিয়ে কি করবে? যখন সোহেলের কীর্তিকলাপের ব্যাপারে জানতে পেরেছি তখন ওখানে আর কিছুই ছিল না, কিন্তু এখন তো সবই ওখানে। আমি সোহেলের কোনো স্মৃতির সাথে থাকতে চাই না, আর সাজিয়াকেও রাখতে চাই না এর মধ্যে। পৃথিবীতে এমন কাজ করা একেবারেই উচিত নয় যেটা আপনি ভালো করেই জানেন সেটা আপনাকে কোনো ভুল রাস্তাতে নিয়ে যেতে পারে। সেই কাজটা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে, বা সেই অ্যাফেয়ারটাকে শেষ করার কোনো ষড়যন্ত্র। কারণ নিজের বেইমানিটা স্বীকার করা সহজ কথা নয়, অসম্ভবত নয়, কিন্তু যখন অন্যায়টা হয়ে যায়, আইন নিজের হাতে তুলে নেয়, তখন মানুষের সামনে একটাই পথ থাকে, সেই অন্যায়টাকে স্বীকার করে নেওয়া। আর প্রত্যেকটা অন্যায়ের দুটো ফল থাকে, ধরা পড়লে শাস্তি, আর তার আগে ভয়। বিখ্যাত ফ্রেঞ্চ লেখক ভলতেয়ার বলেছেন, প্রত্যেকটা অন্যায়ের পিছনে ভয় থাকে, আর এই ভয় একটা ভয়ঙ্কর শাস্তি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.